আর কি করবো, লাইসেন্স দিচ্ছি দেখে তো এত চাকরি হচ্ছে, না হলে হতো না তো। একটি কথা আছে বাংলা সাহিত্যে, অত্যন্ত সুন্দর কথা, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহারে দেন, বক্ষে তার বেদনা অপার। আপনার মধ্যে অলৌকিক আনন্দের ভার আপনার উপরে পড়েছে এবং একই সঙ্গে আপনার বক্ষে অনেক বেদনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সোহেল হায়দার চৌধুরী, আমি দৈনিক নয়া শতাব্দীতে আছি উপসম্পাদক হিসেবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই এবং আপনার কাছ থেকে একটি রেমিডি চাই, যে আমরা নবম ওয়েজ বোর্ড পাইনি, শুধুমাত্র এখানে অনেক মালিক বসা আছে, মালিকদের নানা ধরনের মানে পদক্ষেপের কারণে মামলা করে আটকে দিয়েছে নবম ওয়েজ বোর্ড, অথচ যেটি আপনি দিয়েছিলেন। আমরা অষ্টম ওয়েজ বোর্ড আপনি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অষ্টম ওয়েজ বোর্ড দিয়েছে এবং প্রায় 250 থেকে 300 পত্রিকা ডিক্লেয়ার করেছে তারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে, কিন্তু অধিকাংশ পত্রিকা কোনো ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি। এটা কি দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা মালিকদের এবং যারা মালিকের সহযোগী আছেন তাদের দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা? আরেকটি বিষয় হলো যে আমার এই যে এখানে এত টেলিভিশন চ্যানেল ছাপা, এদের কোনো বেতন কাঠামোই নাই। দিনের পর দিন মালিকেরা এগুলো নিয়ে নানা ধরনের অর্থ তো তারা পাচ্ছে, কিন্তু কোনো ধরনের বেতন কাঠামো আমার এই বন্ধুরা নাই এখানে যারা আছেন, তারা তিনি রিপোর্টার হন বা তিনি হন। আমি সবশেষে মূল প্রশ্ন সেটি হলো দশম ওয়েজ বোর্ড আমরা কবে নাগাদ পেতে পারি এবং আমরা এই দশম ওয়েজ বোর্ডে আমাদের টেলিভিশন চ্যানেলস ঢুকবে কিনা, এবং যে মালিকেরা যারা টেলিভিশন এবং পত্রিকার মালিক হয়ে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনাকে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে, আপনার সঙ্গে সফর সঙ্গে হওয়ার সুযোগ পাচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে খুব সুন্দর লাগছে আপা, আপনাকে এবং আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে। অনেক সুন্দর লাগছে আপা আপনাকে। চীন থেকে আসছি তো, লাল চীন, তাই চীন থেকে আসলাম, লাল চীন সেই না। আমি সাংবাদিকদের এই সমস্যা জানি বলে আমরা এই যে স্পেশাল পেনশন স্কিম যে দিয়েছি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সাংবাদিক যদি পেনশন স্কিমে এখন থেকে যুক্ত থাকে কাজে, তাহলে কিন্তু একটা অন্তত ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে। সেটা আপনারা সবাই করলে ভালো হবে। বরং মালিকদের উপরে একটা চাপ দেওয়া যায় যে পেনশন স্কিমে তারা যারা যুক্ত হবে তাদের অন্তত যে এটা দিতে হবে তার কিছুটা হয়তো মালিকরাও 50% মালিকরাও দিয়ে দিতে পারে। তাহলে যদি দেয় তাহলে হয়তো যে বেতনেই দিক পেনশন স্কিমে যে মানে টাকা জমা রাখতে হবে তার কিছুটা মালিকরাও দিয়ে দিক, তো দিয়ে দিলে তো তখন কিছুটা বাড়লো। আর কি করবো, লাইসেন্স দিচ্ছি দেখে তো এত চাকরি হচ্ছে, না হলে হতো না তো। মাননীয় প্রধানমন্ত্রী, না লাইসেন্স দিচ্ছি বলেই তো চাকরিটা হচ্ছে। মালিকরা কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকাই দেয় না, ওখানে আইন আছে ওয়েজ বোর্ডে যে যতটুকু শ্রমিকের কাছ থেকে কেটে নেওয়া হবে সমপরিমাণ ওয়েজ বোর্ডে আছে, সমপরিমাণ মালিককে দিতে হবে। মালিকরা কিন্তু সেটি করেন না। এবং আমাদের সামনে আজকে আমরা বামপন্থীদের একটু যে হয়, নাইম ভাই বোধহয় প্রেস সেক্রেটারি বাম দিকে প্রশ্ন করার সুযোগ বেশি পেয়েছি আমরা। যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে যদি একটু আইন করে দেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সেখানে যথেষ্ট ভূমিকা থাকবে আমি জানি, এবং তিনি যথেষ্ট আন্তরিক। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ওয়েজ বোর্ডের ব্যাপারে। আর তবে এখানে তো আবার একটা নব হয়ে আছে, সেখানে তো নবগিরি দেখানো হয়, তো আমরা কি করব, কোথায় যাব? যাও, তারপর বলবো তা বেসরকারি খাত উন্মুক্ত করেছি বলেই তো কাজ, যেটুকু কাজের সুযোগ। আর আমি তো বললাম যে আমি সারা বাংলাদেশের মানুষের এই সার্বজনীন পেনশন স্কিম, আমি আবারও বলবো যে এটা নিজের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য এটা করা উচিত। আর একটা কথা আমি বলি, পেনশন স্কিম সব কটার ব্যাপারেই প্রযোজ্য, যেটা শুধু একজনই না। যেমন পেনশন যে চাকরি করে সে পেনশন পায়, কিন্তু পেনশন স্কিমে কিন্তু পরিবারের সবাই যুক্ত হতে পারে। বিভিন্ন ধাপ আছে, সেই ধাপে পরিবার সকলে কিন্তু যুক্ত হতে পারে। কাজে সেটা যুক্ত হলে পরে তো ভালো একটা নিজের মানে পরবর্তীকালে আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। সে বিষয়টা খেয়াল রেখে সবাই করলে পর অন্তত কিছুটা তো নিজের মানে নিশ্চয়তা থাকবে ভবিষ্যতের।